আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমারও খুব ভালো লাগছে তোমাদেরকে দেখে। অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 1-এর পার্ট 4 নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা পার্ট 3-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জেনেছিলাম। আজকের পার্টে অর্থাৎ পার্ট 4-এ আমরা ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে জানব। ব্যবসা বাণিজ্য বলতে আমরা বুঝি যে কোনো পণ্যের বিক্রয় বা ক্রয় করা। এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি কি ভূমিকা পালন করছে আজকে এই পার্টটি পড়ার মাধ্যমে আমরা জানতে পারব। তাহলে চলো আমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 8 এবং 9 এই দুটি পৃষ্ঠা থেকে ব্যবসায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমেই দেখো, সাধারণত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। যেমন ধরো, যারা বাংলাদেশে কৃষক রয়েছে তারা একটা নির্দিষ্ট সময়ে ধান রোপণ করে। ধান রোপণ করার পরে ধান কাটার পালা আসে। এরপর থেকে ধান মাড়াই করা, চাল প্রস্তুত করা, সেগুলোকে আবার বস্তায় ভরে ঢাকাতে পাঠানো বা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় বিক্রি করার জন্য। এই যে প্রসেসগুলো বা প্রক্রিয়াগুলো একটার পর একটা কিন্তু হয়ে আসছে। আমি তোমাদেরকে শুধু একটি উদাহরণ দিলাম, সেটা হলো বাংলাদেশের কৃষকরা ব্যবসায়ের ক্ষেত্রে কি কি করে। ঠিক তেমনিভাবে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে। এই প্রতিষ্ঠানগুলোর এক একটির কাজের সাথে আরেকটির কাজের বিভিন্ন ধরনের কাজের ধরনও কিন্তু বিভিন্ন। হয়তো কোনো একটি প্রতিষ্ঠান আছে যারা শুধু কাগজ, কলম বা পেন্সিল বিক্রি করছে। এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের কিন্তু কাজের ধরনটা একটু অন্য রকমের। আবার কোনো প্রতিষ্ঠান আছে যারা সাবান, শ্যাম্পু বা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে। এই প্রতিষ্ঠানগুলোরও কিন্তু কাজের ধরন বিভিন্ন রকমের। কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি এই প্রতিষ্ঠানগুলোতে কি ভূমিকা পালন করছে সেটিই কিন্তু আমাদের জানার মূল বিষয়। তাহলে আমরা যদি বইয়ের দিকে চোখ রাখি, দেখতে পারবো পৃষ্ঠা নম্বর 8-এ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, যেটা হলো জীবনের অন্য সকল ক্ষেত্রের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির প্রয়োগ ব্যবসা বাণিজ্যে আমূল পরিবর্তনের সূচনা করেছে। এবং দেখো, যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য থাকে কিন্তু কম সময়ে ও কম খরচে পণ্য বা সেবা উৎপাদন করা এবং দ্রুত তা ভোক্তার কাছে পৌঁছে দেয়া। ধরো, আমি যদি একজন কৃষকের উদাহরণ দেই, তাহলে একজন কৃষক সবসময় চিন্তা করবেন যে কিভাবে কম খরচ করে অনেক বেশি ধানের ফলন পাওয়া যায়। কৃষকের যদি কম খরচ হয় এবং ধানের ফলন যদি অনেক বেশি হয়, তাহলে সে নিশ্চয়ই এই ধান বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবে। অন্যদিকে তার খরচ কিন্তু কম হচ্ছে, কিন্তু তার ইনকামটা কিন্তু বেশি হচ্ছে। এবং কৃষকের কিন্তু মাথায় একটা চিন্তা থাকে, সেটা হলো খুব কম সময়ে কিভাবে সে এই ধান অন্য মানুষের কাছে পৌঁছে দিবে, বা ধানের থেকে সে যে চালটা বানালো এই চাল কিভাবে অন্য প্রান্তে পৌঁছে দিবে, যাকে আমরা বলছি ভোক্তা। যারা ভোগ করছে তারাই হচ্ছে ভোক্তা। তাহলে দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে এই কাজটিকে সহজ করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্রের আবিষ্কার হয়েছে, যেখানে পণ্যের জন্য কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদনের কাজে নিয়োজিত কর্মীদের ব্যবস্থাপনা, তাদের দক্ষতার মান উন্নয়ন ব্যবস্থা, বিপণন, অবশেষে পণ্য ও সেবার বিনিময় মূল্য প্রাপ্তির ক্ষেত্রে আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেখেছে। আইসিটি এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। যেখানে মনে করো লক্ষ লক্ষ জিনিসপত্রের হিসাব রাখা দরকার বা এই জিনিসগুলো অপর প্রান্তে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দরকার, সেজন্য কিন্তু আইসিটির ভূমিকা অন্যতম। তাহলে ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে গুরুত্ব রয়েছে,
এই গুরুত্বগুলি আমরা কয়েকটি পয়েন্টসের মাধ্যমে জানার চেষ্টা করব, যার মধ্যে প্রথম পয়েন্টটি হচ্ছে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 8-এর 1 নম্বর পয়েন্ট, যেটি তোমাদের খুব গাঢ় অক্ষরে লেখা আছে। দেখো, মজুদ নিয়ন্ত্রণ। মজুদ নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি? মজুদ নিয়ন্ত্রণ হচ্ছে পণ্যটাকে ঠিকভাবে সংরক্ষণ করা। ধরো তুমি তোমার কোনো একটি কারখানা আছে, এই কারখানাতে তুমি বিভিন্ন ধরনের কাঁচামাল ব্যবহার করছো। এই কাঁচামালগুলো তুমি কিভাবে সংরক্ষণ করতে পারবে সেটির জন্য কিন্তু তুমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতির সাহায্য নিবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি যন্ত্রপাতি ব্যবহারের ফলে কাঁচামাল যেন তোমার ওই নির্দিষ্ট জায়গা থেকে চুরি না হয়, সেটিও তুমি বিভিন্ন সিসি ক্যামেরা সেট করে করতে পারো। এছাড়া এই পণ্যগুলো দেখাশোনার জন্য বা এই পণ্যগুলো গোনার জন্যও কিন্তু তুমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্য নিতে পারো। তাহলে আমরা জানলাম যে মজুদ নিয়ন্ত্রণ করা। মজুদ নিয়ন্ত্রণে আমরা আরও যেটি জানতে পারলাম সেটা হলো যে ধরো কোনো একটি জিনিসের তোমার বাজারে অনেক চাহিদা রয়েছে, সেই ক্ষেত্রে তুমি যখন পণ্যটি উৎপাদন করবে সেই ক্ষেত্রে তুমি চাইবে যে বেশি পরিমাণে উৎপাদন করতে। এই বেশি পরিমাণে উৎপাদন করলে তোমাকে কিন্তু এটার সংরক্ষণের চিন্তাও মাথায় রাখতে হবে। তাহলে দেখো, তুমি যে জিনিসটি জানতে পারলে সেটা হলো এই মজুদ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং এর মাধ্যমে কিভাবে সেটি সংরক্ষণ করা যায়। তারপরে যে পয়েন্টটি তোমাদের বইয়ে দেওয়া আছে সেটি হলো উৎপাদন ব্যবস্থা। তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে উৎপাদন স্বয়ংক্রিয়করণ আইসিটি নিয়ন্ত্রিত যন্ত্রপাতি দ্বারা কম সময়ে অধিক উৎপাদন করা যায়, তখন উৎপাদন খরচও কিন্তু হ্রাস পায়। যেমন ধরো, এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে তুমি কোনো একটি পণ্যের গায়ে মনে করো লেবেল করতে চাচ্ছ, বা কোনো একটি পণ্যের গায়ে তুমি কোনো একটি মোড়ক দিতে চাচ্ছ, সেই ক্ষেত্রে এই কাজটি যদি কোনো একজন মানুষ করত তাকে কিন্তু অনেক সময় দিতে হতো। এখন যদিও এটি কম্পিউটার রিলেটেড যন্ত্রপাতি করছে, সুতরাং কিন্তু তুমি শুধু পণ্যটি বোতলজাত করে দিয়ে দিচ্ছ, বোতলের গায়ে যে মোড়কটি মোড়ানো আছে এ কাজটি কিন্তু মেশিন করে দিচ্ছে, যার ফলে কিন্তু সময় হ্রাস পাচ্ছে, মানুষের খাটনি কমে যাচ্ছে এবং অল্প সময়ে অধিক পণ্যের গায়ে এই লেবেলিংয়ের কাজটি হয়ে যাচ্ছে। তাহলে দেখো, যে পয়েন্টটি আমরা জানলাম সেটি হলো উৎপাদন ব্যবস্থা। উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে আমাদেরকে সাহায্য করে আসছে। এর পরবর্তীতে যে পয়েন্টটি আছে সেটি হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। উন্নত যোগাযোগ ব্যবস্থার ভিতরে আমরা বেশ কয়েকটি যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করব, যা আমরা আগের পাঠে পড়েছিলাম যে যোগাযোগ ব্যবস্থাকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়, একমুখী ও দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা, যার ভিতরে আমাদের বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থাগুলোর উদাহরণ দেয়া ছিল। কিন্তু এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছে সেটি আমরা জানব। সেটি হলো, আগে ধরো কোনো একটা জিনিস উৎপাদন করলে সেটি একটা জায়গা থেকে আরেকটি জায়গায় পাঠাতে অনেক দিন সময় লেগে যেত, কিন্তু এখন ধরো এই যে মোবাইল ফোন, যেটা উন্নত যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম, এটির মাধ্যমে তুমি কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারছো। তুমি যদি তোমার 1 বস্তা চাল একটি এলাকা থেকে আরেকটি এলাকায় পাঠাতে চাও, সেই ক্ষেত্রে তুমি মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমেই খুব দ্রুত চালের বস্তাটা পাঠিয়ে দিতে পারছো। তাহলে আমরা জানলাম যে মোবাইল ফোন হলো উন্নত যোগাযোগ ব্যবস্থার একটা মাধ্যম। এরপরে দেখো, ফ্যাক্স। যদিও ফ্যাক্সের প্রচলন আগে আমাদের দেশে ছিল, কিন্তু এখন ফ্যাক্সের প্রচলন খুবই কমে গেছে। এই ফ্যাক্সের মাধ্যমেও তুমি যোগাযোগ করতে পারছো সেই মানুষটির সাথে যার কাছে তুমি তোমার পণ্যটি পৌঁছে দিতে চাও। ফ্যাক্সের মাধ্যমে জরুরি লিখিত তথ্য ও ছবি তাৎক্ষণিকভাবে প্রেরণ করা যায়। যেসব দেশে ব্যবসার লেনদেনের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার স্বাক্ষর প্রয়োজন, সেসব দেশে এই ফ্যাক্স খুব গুরুত্বপূর্ণ। ধরো তুমি কোনো একটি মাল দিচ্ছ এবং বিদেশের অপর প্রান্ত থেকে সেই মালটি গ্রহণ করছে, এখানে একটা মোটা অঙ্কের টাকার দরকার। এই ক্ষেত্রে কিন্তু স্বাক্ষর বা সইয়ের প্রয়োজন, এই ক্ষেত্রে ফ্যাক্স ব্যবহৃত হয়।
এরপরে যেটি সেটি হলো ইমেইল। ইমেলের মাধ্যমে তুমি তোমার যেই মানুষটির কাছে তোমার পণ্যটি পৌঁছে দিতে চাও তাকে তুমি সংবাদ পাঠিয়ে দিতে পারো। সেটার সাথে সাথে তুমি তোমার পণ্যের ছবিটিও তাকে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো। এছাড়া ইন্টারনেট এবং ইন্ট্রানেট দুটি নতুন শব্দ দেখো। ইন্টারনেট ইন্টারনেট এবং ইন্ট্রানেট দুটির ভিতরে প্রথমটি সম্পর্কে তোমরা জানো, কিন্তু দ্বিতীয়টি তোমাদের কাছে সম্পূর্ণ নতুন। এখানে দেখো, ইন্টারনেট বলতে কিন্তু আমরা বুঝি বিশ্বের বিভিন্ন ধরনের কম্পিউটারের সাথে বা বিশ্বের বিভিন্ন ধরনের মানুষের সাথে যোগাযোগ করার যে মাধ্যমটি সেটাই কিন্তু ইন্টারনেট। বিশ্বের সব মানুষের কাছে তুমি তোমার তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য ইন্টারনেটের ভূমিকা অপরিসীম। ইন্ট্রানেট বলতে কোনো একটি দেশে ধরো একটি নির্দিষ্ট কোম্পানির 5-6টি শাখা আছে। এই শাখাগুলি মনে করো একটি ঢাকাতে, একটি খুলনাতে, একটি চিটাগাং চট্টগ্রামে, আরেকটি ধরো সিলেটে বা আরেকটি ধরো বরিশালে। এরকম 4-5 জায়গাতে শাখাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন এই একটি কোম্পানির যদি 5টি বা 6টি শাখা থাকে, এই কোম্পানির লোকজনগুলো তাদের নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য কিন্তু এই ইন্ট্রানেট এই ব্যবস্থাটি নেয়। কারণ হলো এই ব্যবস্থার মাধ্যমে তারা নিজেদের মধ্যে একটি নেটওয়ার্ক গঠন করতে পারে। নিজেদের মধ্যে একটি সম্পর্কের মাধ্যমে তাদেরকে ঢাকা থেকে বরিশাল যেতে হয় না তথ্য নিয়ে আসার জন্য, বরিশাল থেকে ঢাকায় আসতে পারে না, ঢাকায় আসার প্রয়োজন নেই তথ্য নেওয়ার জন্য, কারণ তারা চাইলেই বরিশালের কম্পিউটারে বসে কি করছে সেই তথ্যটি ঢাকার মানুষের কাছে পৌঁছে দিতে পারে। সুতরাং কোনো ছোটোখাটো প্রতিষ্ঠান যখন দেশের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে কাজ করে, তাদের নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য তারা ইন্ট্রানেট ব্যবহার করবে। কিন্তু বিশ্বের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য তোমাকে ইন্টারনেট ব্যবহার করতে হবে। ইন্টারনেট হচ্ছে বড় জায়গা নিয়ে এবং ইন্ট্রানেট হচ্ছে ছোট জায়গায় বা ছোট পরিসরের কোনো কাজ। এরপরে যে পয়েন্টটি আছে পৃষ্ঠা নম্বর 9, সঠিক হিসাব রাখা। অবশ্যই, কারণ ব্যবসায়ে সঠিক হিসাব রাখা খুবই জরুরি। ধরো লক্ষ লক্ষ মাল তোমার গুদামে রাখা আছে। এই লক্ষ লক্ষ মাল তুমি যদি প্রতিদিন গুনতে যাও যে কতটি মাল আছে, চুরি হলো কিনা, কতটি বিক্রি হলো, সব এই হিসাব যদি তুমি হাতে কলমে করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় তোমাকে দিতে হবে। কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বা যেটাকে আমরা বলি অটোমেটিকভাবে তোমাকে ডিজিটাল ইলেকট্রনিক্সগুলো সাহায্য করে আসছে। এই ডিজিটাল ইলেকট্রনিক্সের সাহায্য নিয়ে তুমি সহজেই এই বিভিন্ন ধরনের উৎপাদনের হিসাব বা বিভিন্ন ধরনের হিসাবগুলো তুমি একটি ফাইলে রেখে দিতে পারো। তাহলে সঠিক হিসাব রাখার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অপরিসীম। এরপরে দেখো 5 নম্বর পয়েন্ট, যেটা হলো বিপণন। বিপণন বলতে বিক্রি সংক্রান্ত যাবতীয় কাজ। বিপণনের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কয়েকটি ধাপ রয়েছে। যেমন ধরো বাজার বিশ্লেষণ। বাজার বিশ্লেষণ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে তুমি কোনো একটি পণ্য উৎপাদন করেছো। যেমন ধরো তোমার একটি এরকম একটা মার্কারের কোম্পানি আছে। আমি যেটা দিয়ে তোমাদের বোর্ডে লিখছি এটির নাম হচ্ছে মার্কার। ধরো তোমার কোম্পানি থেকে তুমি এটি সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছ, মানে তুমি এটি বিক্রি করতে চাচ্ছ। সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু বাজার বিশ্লেষণ করতে হবে। যেমন ধরো এই মার্কারের কিন্তু অনেক ধরনের কোম্পানি আছে। তোমাকে প্রথমেই দেখতে হবে যে অন্য যে কোম্পানিগুলো আছে সেখানে এটার দর কেমন, তুমি কত টাকা দিয়ে বিক্রি করতে চাচ্ছ, এই সাথে এই মার্কারের কি কি গুণ আছে যে লোকজন অন্য মার্কারটি না কিনে তোমারটি কিনবে। এটির জন্য তোমাকে কিন্তু বাজার বিশ্লেষণ করতে হবে। সুতরাং এই বিপণনের ক্ষেত্রে আমরা যে প্রথম পয়েন্টটি জানলাম সেটি হলো বাজার বিশ্লেষণ। এরপরে হচ্ছে প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য গ্রহণ। ওই যে আমি প্রথমেই তোমাদেরকে বললাম যে এইরকম মার্কার বিক্রি করা
আরও কোনো কোম্পানি আছে কিনা সেটি সম্পর্কে তোমাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে। যেসব কোম্পানিগুলো আছে তারাই কিন্তু তোমার প্রতিদ্বন্দ্বী, কারণ তারাও চাইবে তাদের মালগুলো মার্কেটে বিক্রি হোক, সাধারণ মানুষ তাদের এই জিনিসগুলো কিনুক। সুতরাং এদের সম্পর্কে তোমার অনেক কিছু জানতে হবে, যেটাকে আমরা বলছি প্রতিদ্বন্দ্বিতার সম্পর্কে তথ্য সংগ্রহ। এবার সরবরাহ, তুমি কম খরচে পণ্যটি ওই ভোক্তার কাছে পৌঁছে দিবে। কিভাবে পৌঁছে দিবে সেটা তোমার চিন্তা। এজন্য তোমাকে আগে মার্কেট যাচাই করে নিতে হবে যে কম খরচে অল্প সময়ে কিভাবে তুমি তোমার জিনিসটি অন্য মানুষের কাছে পৌঁছে দিবে। কারণ অন্য যে কোম্পানির যে মালিক আছে সে যদি তোমার আগে এই মার্কেটটি তার হাতে পৌঁছে দেয়, তাহলে কিন্তু মানুষ ওই কোম্পানি থেকেই জিনিসটি কিনবে। তুমি যদি আগে পৌঁছাতে পারো তাহলে তোমারটি কিন্তু তারা কিনবে। এই জন্য তোমাকে আগে থেকে সব কিছু জেনে বুঝে করতে হবে। এরপরে যে জিনিসটি সেটা হলো প্রচার। ওয়েবসাইট, ব্লগ বা সামাজিক যোগাযোগের সাইটগুলোতে স্বল্প মূল্যে, কখনো বিনামূল্যে পণ্য ও সেবার বিজ্ঞাপন প্রচার করা হয়। ধরো বিভিন্ন ধরনের ইন্টারনেটে ওয়েবসাইট রয়েছে, বা আমরা যদি বলি ফেসবুকে তুমি যদি কোনো একটি অ্যাডভার্টাইজের মাধ্যমে তোমার কলমটির প্রচার করো বা তোমার মার্কারটি প্রচার করো, তাহলে কিন্তু হাজার হাজার মানুষ এটি দেখতে পারবে এবং সেখান থেকেই কিন্তু তারা ধারণা পাবে যে হ্যাঁ, তোমার কোম্পানি থেকে তারা মার্কারটি নিলে কি কি সুবিধা তারা পাবে। এর মাধ্যমেই তারা কিন্তু তোমার সাথে যোগাযোগ করবে। তাহলে দেখো, এতে কিন্তু তোমার প্রচারটিও হয়ে যাচ্ছে। তোমার কোম্পানির প্রচার তুমি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনের মাধ্যমে করতে পারছো। এরপরে ব্যবসায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে পয়েন্টটি রয়েছে সেটি হলো বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব। এখন ধরো তুমি কোনো একটি জিনিস বিক্রি করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমার কতগুলো জিনিস বিক্রি হলো এবং কত টাকার বিক্রি হলো সেই হিসাবগুলো করার জন্য কিন্তু মেশিনই যথেষ্ট। তুমি পণ্য নিয়ে সেই পণ্যগুলো বিক্রি করার যে রেকর্ডটা রাখবে সেটা কম্পিউটারের মাধ্যমে করতে পারবে, যেটা হাতে কলমে করে, ক্যালকুলেটর ব্যবহারে করে বা অন্য কোনো কিছু ব্যবহার করে করতে গেলে অনেক সময় লাগবে। অনেক সময় এটি ভুলও হতে পারে। যোগ বিয়োগের হিসাব যদি ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমারই সমস্যা হবে। সুতরাং এই জন্য এখন যে নতুন পদ্ধতিটি বিভিন্ন জায়গায় দেখা যায় সেটাকে বলে হচ্ছে ইপোজ। শহরে হয়তো বা তোমরা দেখে থেকেছো ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল, একটা যন্ত্র, যেই যন্ত্রের ছবিটি তোমাদের বইয়ে দেয়া আছে পৃষ্ঠা নম্বর 9-এ। এই যন্ত্রটির মাধ্যমে কিন্তু কোন 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 পণ্য মার্কেট থেকে বিক্রি হচ্ছে, কত টাকার বিক্রি হচ্ছে, সব কিছুর রেকর্ড রাখা সম্ভব। যেটাকে আমরা বলছি ইপোস বা ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল। ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল। দেখো, ইপোজ হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়। এতে সার্বক্ষণিক মনিটরিংয়ের সুযোগ থাকে। সার্বক্ষণিক মনিটরিং বলতে তোমার মার্কেটে ধরো লক্ষ লক্ষ জিনিস আছে, তুমি এই ইপোজ সিস্টেমের মাধ্যমে সহজেই কতগুলো জিনিস বিক্রি হলো সেটির হিসাব পাবে, কতগুলো জিনিস থাকলো অটোমেটিক্যালি ওরা তোমাকে হিসাবটা বের করে দিবে। দেখো, তাহলে এর মাধ্যমে কিন্তু তুমি মনিটরিংও করতে পারছো। এবার দেখো, আমরা যেইটি নিয়ে আলোচনা করব সেটা হলো মূল্য সংগ্রহ। সবশেষে যে জিনিসটি রয়েছে সেটি হলো তোমার পণ্য বিক্রির ক্ষেত্রে তুমি যে কাজটি করতে পারো সেটি হলো মূল্য সংগ্রহ। আইসিটি প্রয়োগের মাধ্যমে ব্যবসায়ীগণ তাদের পণ্যের মূল্য সরাসরি নিজের ব্যাংক হিসাবে সংগ্রহ করতে পারে। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিক্রেতা তার পণ্য বা সেবার মূল্য ক্রেতার হিসাব থেকে সরাসরি নিজের হিসাবে স্থানান্তর করতে পারে। এর মানে হচ্ছে, আমরা যে এটিএম কার্ডের নাম শুনেছিলাম বা এটিএম মেশিনের নাম শুনেছিলাম, যার মাধ্যমে সরাসরিভাবে আমরা 24 ঘন্টা টাকা উত্তোলন করতে পারি, সেই সেবার মাধ্যমে কিন্তু তোমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাটি তুমি আরেকজনের অ্যাকাউন্টে পাঠাতে পারো। ধরো, তোমার কাছ থেকে কেউ একটি জিনিস কিনলো, এই জিনিসটির মূল্য যদি সে দিতে চায় তাহলে তার অ্যাকাউন্ট থেকে কিন্তু
তোমার অ্যাকাউন্টে সে এই মূল্যটি স্থানান্তরিত করতে পারে। এবং যা কিন্তু সবই সম্ভব হয়েছে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণের কারণে। কেউ যদি চায় ঘরে বসেই কোনো জিনিস কিনে তার নিজের অ্যাকাউন্টটি থেকে পণ্যটির মূল্য অপর প্রান্তে যার কাছ থেকে সে জিনিসটি নিল তাকে পৌঁছে দিতে পারে। তাহলে আমরা যে জিনিসটি জানলাম সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই পরিবর্তনের কারণে কিন্তু ঘরে বসেই সহজে আমরা পণ্য কিনতে পারি, এমনকি পণ্য বিক্রি করতে পারি। নগদ টাকা হাতে হাতে দিতে হবে এই কথাটি আমাদের এখন মাথায় রাখার কোনো দরকারই নেই, কারণ এই নগদ টাকা আমরা কিন্তু বিকাশের মাধ্যমেও আরেক প্রান্তে পৌঁছে দিতে পারছি। সুতরাং দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে দিন দিন কিন্তু আমাদের আরাম আয়েশ বেড়েই চলেছে। এমনকি ঘরে বসেও এখন বিভিন্ন ধরনের ব্যবসা করা সম্ভব এবং টাকা আয় করাও সম্ভব। তাহলে আজকের আলোচনা থেকে মূলত দুইটি বড় প্রশ্ন আমরা শিখলাম। এর ভিতরে একটি হলো তোমাদের শ্রেণীর কাজ এবং আরেকটি হলো তোমাদের বাড়ির কাজ। শ্রেণীর কাজটি তোমরা একটু খাতায় লিখে নাও। শ্রেণীর কাজ বিপণন ও প্রচারে আইসিটি প্রয়োগের ফলে বিপণন ও প্রচারে আইসিটি প্রয়োগের ফলে বিপণন ও প্রচারে আইসিটি প্রয়োগের ফলে কিভাবে নতুন মাত্রা যোগ হয়েছে। কিভাবে নতুন মাত্রা যোগ হয়েছে। দেখো, বিপণন ও প্রচারে আইসিটি প্রয়োগের ফলে কিভাবে নতুন মাত্রা যোগ হয়েছে, এটি একটি বড় প্রশ্ন। বিপণন ও প্রচারে আইসিটি প্রয়োগের ফলে কিভাবে নতুন মাত্রা যোগ হয়েছে, এই উত্তরটি তোমরা এখন লিখে ফেলবে পৃষ্ঠা নম্বর 9 থেকে। পৃষ্ঠা নম্বর 9 থেকে তোমরা এখন উত্তরটি খাতায় লিখবে। উত্তরটি লেখার জন্য দেখো, বিপণনে 5 নাম্বার যে পয়েন্টটি দেয়া আছে এবং তার ভিতরে সুনির্দিষ্ট অ্যারো বা তীরের মতো চিহ্ন দিয়ে 4টি পয়েন্ট বর্ণনা করা আছে। এই উত্তরটি তোমরা ঠিক হুবহু বই থেকেই লিখবে। বিপণন থেকে শুরু করে তোমরা শেষ করবে হচ্ছে প্রচারের শেষ শব্দ পর্যন্ত। এখানে শুরু করবে, ব্যবসা করতে গেলে পণ্য বা সেবার বিপণন ও প্রচারে আইসিটির প্রয়োগের ফলে নতুন মাত্রা যোগ করা সম্ভব হয়েছে, যার মধ্যে বাজার বিশ্লেষণ, প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ, সরবরাহ, প্রচার অন্যতম। এই 4টা পয়েন্ট তোমরা এক লাইন করে বর্ণনা করবে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তরটি তোমরা সবাই খাতায় লিখে নাও। প্রথমে প্রশ্নটি লিখে নাও, বিপণন ও প্রচারে আইসিটি প্রয়োগের ফলে কিভাবে
নতুন মাত্রা যোগ হয়েছে। আশা করি উত্তরটি তোমাদের লেখা হয়ে গেছে। আমি প্রশ্নটি মুছে দিচ্ছি। এই অধ্যায় থেকেই আমি তোমাদেরকে একটি বড় প্রশ্ন বাড়ির কাজ হিসাবে দিচ্ছি। প্রশ্নটি তোমরা খাতায় লিখে নাও। বাড়ির কাজ, বড় প্রশ্ন। ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আলোচনা করো। ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আলোচনা করো। এই উত্তরটি তোমরা পৃষ্ঠা নম্বর 8 ও 9 থেকে লিখবে। পৃষ্ঠা নম্বর 8 এবং 9 থেকে যে পুরো পাঠটি তোমরা পড়েছ, এর মানে হচ্ছে পাঠ 4, এই উত্তরটি তোমাদেরকে পাঠ 4 থেকে সংক্ষিপ্ত করে লিখতে হবে। যদিও একটি বড় প্রশ্ন, তোমরা চেষ্টা করবে মূল পয়েন্টগুলো লিখতে, যেটা 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত দেয়া আছে। এই পয়েন্টগুলো থেকে তোমরা দুটি গুরুত্বপূর্ণ লাইন লিখবে। প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে দুটি করে গুরুত্বপূর্ণ লাইন লিখবে। ধরো তুমি প্রথম যে পয়েন্টটি লিখবে সেটি তোমরা ঠিক এইভাবে উপস্থাপন করবে যে ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে ব্যবসায়ে নতুন মাত্রা যোগ হয়েছে। এর বিভিন্ন ধরনের ব্যবসার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বগুলো আলোচনা করা হলো। এবার 1 নাম্বার দিয়ে তোমরা শুরু করবে মজুদ নিয়ন্ত্রণ। মজুদ নিয়ন্ত্রণের ক্ষেত্রে তোমরা প্রথম 2টি পয়েন্ট লিখবে। এছাড়া তোমরা যদি চাও সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 2টি লাইনও লিখতে পারো। মজুদ নিয়ন্ত্রণ, এরপরে তোমরা লিখবে বাজার চাহিদার সঙ্গতি রেখে মজুদ নিয়ন্ত্রণ করা যায়। বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহার করে পণ্যের মজুদের হালনাগাদ তথ্য পাওয়া যায়। এর পরের পয়েন্টটি উৎপাদন ব্যবস্থা, এটিরও ঠিক 2টি লাইন লিখবে। 3 নম্বরটি হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। এই উন্নত যোগাযোগ ব্যবস্থার ভিতরে তোমরা শুধু উদাহরণগুলোর নাম লিখবে। যেমন তোমরা এভাবে লিখবে মোবাইল ফোন, ইন্টারনেট, স্যাটেলাইট সহ তথ্য প্রযুক্তির প্রধান প্রধান উপকরণগুলো যোগাযোগ ব্যবস্থাকে খুব দ্রুত কার্যকরী করে তুলেছে। এছাড়া ইন্টারনেট ও ইন্ট্রানেট ব্যবস্থার মাধ্যমেও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে। এরপরে হলো সঠিক হিসাব রাখা, পৃষ্ঠা নম্বর 9। এখান থেকেও তোমরা গুরুত্বপূর্ণ 2টি লাইন লিখবে। এছাড়া বিপণন। বিপণন বলতে আমরা যে প্রশ্নের উত্তরটি শ্রেণীর কাজে শিখেছি, ঠিক সেই উত্তরটিকে তুমি 2 থেকে 3টি লাইনে উপস্থাপন করবে। বিপণনে সব পয়েন্টসগুলো তুমি এখানে বর্ণনা করবে না, কারণ এই পাঠ 4 থেকে 2 থেকে 3টি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। পাঠ 4এই একটি প্রশ্নের ভিতরে আরো 2টি প্রশ্ন আছে। দেখো, বিপণনের ক্ষেত্রে প্রধান 2টি বা 3টি লাইন তুমি লিখবে। এরপরে তুমি 6 নম্বর পয়েন্টে যেটা উল্লেখ করবে সেটা হলো বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব। তোমার বইয়ের পৃষ্ঠা নম্বর 9-এর 6 নম্বর যে পয়েন্টটি দেওয়া আছে সেখান থেকেও গুরুত্বপূর্ণ 2টি লাইন লিখবে।
এরপরে পৃষ্ঠা নম্বর 7, মূল্য সংগ্রহ। কিভাবে তুমি টাকাটা কালেক্ট করবে বা সংগ্রহ করবে, এই ক্ষেত্রেও তুমি 2টি গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখবে। সুতরাং 5 নম্বরের উপযোগী করে তুমি বাড়ির কাজটি করে ফ্যাসিলিটেটরকে দেখাবে। আগামী ক্লাসে অবশ্যই বাড়ির কাজটি করে আনবে এবং খুব সুন্দরভাবে গুছিয়ে লিখবে, কারণ এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং উত্তরটি গুছিয়ে সুন্দর করে লিখবে। এবার এই পার্ট 4 থেকে যে গুরুত্বপূর্ণ নৈবেত্তিক প্রশ্ন আছে সেগুলো একটু দাগিয়ে নাও। গুরুত্বপূর্ণ নৈবেত্তিক প্রশ্নের ভিতরে প্রথমেই যে জিনিসটি এখান থেকে তোমাদেরকে পড়তে হবে সেটা হলো পৃষ্ঠা নম্বর 8। পৃষ্ঠা নম্বর 8-এর উন্নত যোগাযোগ ব্যবস্থার ভিতরে ফ্যাক্স যেখানে লেখা আছে, দেখো, যেসব দেশে ব্যবসা লেনদেনের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার স্বাক্ষরের প্রয়োজন সেসব দেশে ফ্যাক্স খুব গুরুত্বপূর্ণ। এই লাইনটি দাগিয়ে নাও। আমি আবার বলছি, পৃষ্ঠা নম্বর 8, 3 নাম্বার পয়েন্টে ফ্যাক্স যে প্যারাটি আছে সেটার দ্বিতীয় লাইন। কি ক্ষেত্রে ফ্যাক্স খুব গুরুত্বপূর্ণ? যেসব দেশে ক্রেতা বিক্রেতার স্বাক্ষর দরকার বা সই দরকার, সেই ক্ষেত্রে ফ্যাক্স খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 9 নাম্বার পৃষ্ঠার প্রথম দিকেই আছে ইন্টারনেট ও ইন্ট্রানেট। ইন্টারনেট কি এবং ইন্ট্রানেট কি, পুরো প্যারাটি দাগিয়ে নাও। ইন্টারনেটের মাধ্যমে পণ্য সেবার খবর পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়, আর ইন্ট্রানেটের মাধ্যমে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তর ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেসব ক্ষেত্রে তারা নিজেদের মধ্যে সংস্থাপিত ইন্ট্রানেট ব্যবস্থার ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করে থাকে। এর মানে হচ্ছে তারা নিজেদের মধ্যে নেটওয়ার্ক গঠন করার জন্য ইন্ট্রানেট ব্যবহার করে। এরপরে দেখো হিসাব রাখা, পৃষ্ঠা নম্বর 9। দেখো, ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক হিসাব রাখা, যেটা আমরা 4 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি। ক্ষুদ্র উদ্যোক্তারা সাধারণ স্প্রেডশিট ব্যবহার করেই তাদের ব্যবসার হিসাব সংরক্ষণ করতে পারে। স্প্রেডশিট হলো বিশেষ এক ধরনের সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে তুমি বিভিন্ন ধরনের হিসাব রাখতে পারবে। স্প্রেডশিট বলতে সাধারণত ছক কাটা যে সফটওয়্যার সেটাকেই বোঝায়, যেটা আমরা অধ্যায় 5-এ পড়ব। তোমাদের বইয়ের অধ্যায় 5-এ ইন্টারনেট নিয়ে আলোচনা করা আছে এবং অধ্যায় 4-এ স্প্রেডশিট নিয়ে আলোচনা করা। আমরা অধ্যায় 4 এবং 5 থেকে এই ব্যবসার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু পয়েন্ট পড়ব। এরপরে দেখো, এছাড়াও বিভিন্ন ধরনের ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করে পণ্যের মজুত ও কর্মীদের তথ্যাবলী, এমনকি গ্রাহকের তথ্যাবলীও সংরক্ষণ করা হয়। এই ডেটাবেস হচ্ছে আর এক ধরনের সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু তুমি বিভিন্ন কোম্পানিতে যারা কর্মরত বা কাজ করে তাদের হিসাবটি রাখতে পারবে। তাহলে দেখো, এই ডেটাবেস সফটওয়্যারটাও কিন্তু আমরা শিখব এবং সেটা শিখব আমরা 9ম শ্রেণীতে। 8ম শ্রেণীতে আমরা 4র্থ অধ্যায়ে শিখব স্প্রেডশিট নিয়ে এবং 9ম শ্রেণীতে আমরা এই ডেটাবেস সফটওয়্যার নিয়ে শিখব। তাহলে এই দুটি তথ্য দাগিয়ে নাও, সেটা হলো সাধারণ স্প্রেডশিট ব্যবহার করে হিসাব সংরক্ষণ করা যায় এবং ডেটাবেস ব্যবহার করে কোম্পানির বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করে রাখা যায়। এরপরে দেখো, বিপণন ব্যবস্থার ভিতরে 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার অ্যারো দিয়ে যেটা দেয়া আছে সরবরাহ, জিপিএস। আমরা জিপিএস এর পূর্ণরূপ জানি, অবশ্যই আমরা জিপিএস এর পূর্ণরূপ জানি, যেটা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই ব্যবস্থার মাধ্যমে তুমি কম খরচে পণ্য এক প্রান্ত থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে পারো, কারণ এখানকার মাধ্যমে তুমি সহজেই সঠিক লোকেশনটি পেয়ে যাচ্ছ। তাহলে জিপিএস ব্যবস্থার মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি। এবার দেখো, পৃষ্ঠা নম্বর 9-এর 6 নম্বর পয়েন্ট, একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ যেখানে রয়েছে, সেটা হলো ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল বা ইপোজ হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়। কোন ব্যবস্থার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়? হ্যাঁ, সিস্টেমটি হলো ইপোজ। সবাই একটু দাগিয়ে নাও। তাহলে দেখো, গুরুত্বপূর্ণ নৈবেত্তিক প্রশ্নগুলো থেকেও কিন্তু আমরা অনেক তথ্য জানতে পারলাম।
এবং আমরা আরও জানতে পারলাম যে ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্র যেমন ব্যবহৃত হচ্ছে, ঠিক তেমনি এখন মানুষের কষ্ট লাঘব করার জন্য এই যন্ত্রগুলিই কিন্তু বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে করে দিচ্ছে। মানুষকে যেখানে হাতে গুনে কোনো কিছুর হিসাব রাখতে হচ্ছে না, মনিটরিংয়ের কাজটিও কিন্তু এই যন্ত্রগুলো করছে। সুতরাং আমরা এক কথাই বলতে পারি যে ব্যবসায়ের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম, যা আমরা অনেকগুলো পয়েন্টসের মাধ্যমে আজকে জানতে পারলাম। আশা করি আজকের আলোচনা থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো এবং এই আলোচনা থেকে গুরুত্বপূর্ণ যে দুটি প্রশ্ন আজকে তোমরা জানতে পারলে উত্তরগুলো গুছিয়ে লেখার চেষ্টা করবে। এই উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পৃষ্ঠাগুলো মনোযোগ সহকারে পড়বে, কারণ নৈবেত্তিক প্রশ্নের জন্য তোমাদেরকে বইটি খুব ভালোভাবে রিডিং পড়তে হবে। এখান থেকে তোমাদের কোনো সৃজনশীল প্রশ্ন আসবে না। বড় প্রশ্নগুলো তোমরা ঠিকভাবে পড়ে লিখে আসতে পারলেই পূর্ণ নম্বর পাবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়ালেখা করবে। আল্লাহ হাফেজ।